অতীতের বিস্মৃতিগুলো আজ দুঃস্বপ্ন হয়ে জন্ম দিল মৃন্ময়ীর ঘুমে। সেদিন ইফতি পাগড়ি ফেলে পা দিয়ে সেটা পিষে সকলের সামনে তাকে কালো বলে অপমান করেছিল। এমনকি এটাও বলেছিল যে মৃন্ময়ী তাকে বিয়ে করছে শুধুমাত্র সম্পত্তি হাতানোর জন্য। ময়ূরের পালক কোমরে গুজলে কি কাক ময়ূর হয়? মেয়ের এত বড় কলঙ্ক মৃন্ময়ীর বাবা সিদ্দিক আইমান মেনে নিতে পারেননি। ইফতিকে আটকানোর জন্য তিনি কাঁদতে কাঁদতে তার পা পর্যন্ত ধরেছিল। ইফতি বেশ আক্রোশের সাথে বাবার বয়সী লোকের প্রার্থনা না শুনে পা ছাড়িয়ে চলে যায়। ইফতি চলে যাওয়ার খবরের পাশাপাশি মৃন্ময়ীর কানে সেদিন নিজের বাবার আত্মহত্যা সংবাদও এসেছিল। সিদ্দিক নিজের ঘরে ঢুকে দরজা আটকে গলায় দড়ি দেয়। কোন মুখে তিনি মেয়ের সামনে দাঁড়াবেন এই ভয়ে। সদ্য বাবা হারানো এতিম মেয়েটাকে সমাজ কলঙ্ক দিতে ভুলেনি। কয়েকজন তো এমনও বলেছে মৃন্ময়ীর চরিত্রে সমস্যা আছে। কালো বলে বিয়ে হবে না এটা কোনো কথা না। কালো মেয়েদের কি বিয়ে হয় না? কালো মেয়ে তো আরো আছে নাকি? কালো বলে কি ওদের সবার বিয়ে ভেঙেছে? মৃন্ময়ী হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে। সারা মুখে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, তার বুক ধরফরিয়ে উঠেছে। কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। মৃন্ময়ী তাড়াতাড়ি করে ল্যাম্প জ্বালিয়ে বেডসাইড টেবিলের ওপরে রাখা গ্লাসের পুরো পানিটা এক ঢুকে শেষ করে দেয়। মৃন্ময়ীর চোখ ভিজে আসে। বাবাকে তার আজ ভীষণ ভাবে মনে পড়ছে। বিছানা থেকে নেমে মৃন্ময়ী পা বাড়ায় বারান্দার দিকে। পা রাখার সাথে সাথেই মনোমুগ্ধকর এক দমকা বাতাস তার শরীর ছুঁয়ে যায়। হালকা বাতাসে চুলগুলো দুলতে থাকে, কিন্তু মৃন্ময়ীর সেদিকে মন নেই। সে বরং করুণ চোখে চেয়ে আছে তারা ভর্তি আকাশের দিকে। একসময় চোখ বুজে আসে তার। গ্রিলে মাথা ঠেকিয়ে চোখের পানি ফেলতে ফেলতে মৃন্ময়ী রাতের বাতাসটাও অনুভব করতে গেলে কারো গলার উঁচু শব্দে মৃন্ময়ীর ঘুর ভাঙে। নিচে চেয়ে দেখে ইফতি গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। ইফতির এই অনাকাঙ্ক্ষিত উপস্থিতি মৃন্ময়ীর পুরনো ক্ষতকে আরো দগদগে করে তোলে। রাগে তার চোয়াল শক্ত হয়ে আসে। দাঁতে দাঁত চেপে মৃন্ময়ী সবচেয়ে ঘৃণ্য লোকটাকে দেখে। মৃন্ময়ী, প্লিজ একটু নিচে নেমে এসো, কথা আছে তোমার সাথে। মৃন্ময়ী তখনও ঠাই মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার এক বিন্দু ইচ্ছা নেই ইফতির মুখোমুখি হওয়ার। তবু তাকে অপমান করার সুযোগকে হাতছাড়া করতে চায় না মৃন্ময়ী। তাই সে বিল্ডিং এ নিচে নামে। ইফতি ভাবতে পারেনি যে মৃন্ময়ী আসবে। তার আনন্দটা তার চোখ মুখ দেখে ভালো করেই বোঝা যাচ্ছে। মৃন্ময়ী, তুমি এসেছো? কি চান আপনি আমার কাছে? কেন আমার পেছনে পড়ে আছেন আপনি? একবার কলঙ্কিত করে কি আঁশ মেটেনি আপনার? রাত দুপুরে আমার বাসা নিচে এসে কি প্রমাণ করার চেষ্টা করছেন? আমি আপনার সাথে পরকীয়া করছি আপনার বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও? ইফতি কথা বলার সময় একটু এগিয়ে মৃন্ময়ীর হাত স্পর্শ করতে গেলে মৃন্ময়ী তার হাত ছাড়া দিয়ে দু কদম পেছনে চলে যায়। একদম স্পর্শ করবেন না আমাকে। আপনাকে দেখলে আমার গা গুলিয়ে ওঠে। ও, এতটা বিরক্তিকর হয়ে গেছি আমি তোমার কাছে যে আমার স্পর্শও তোমার সহ্য হচ্ছে না? না, হচ্ছে না। আপনি একটা অমানুষ জানোয়ার। কালো বলে 6 বছর আগে আমাকে যেদিন ছেড়ে গেছিলেন সেদিন থেকে আপনি আমার কাছে সবচেয়ে ঘৃণার মানুষ হয়ে আছেন। দু চোখে দেখতে পারি না আমি আপনাকে। মৃন্ময়ী, মানুষ তো ভুল করেই। আমিও করেছি, ক্ষমাও চেয়েছি তোমার কাছে। এখন যখন তোমার কাছে আসতে চাচ্ছি তখন কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? এমন একটা ভাব করছেন যেন জানেন না কেন করছি। বিবাহিত আপনি, একটা ফুটফুটে মেয়ে আছে, তবু অন্য নারীর প্রতি এত আকর্ষণ কেন আপনার ইফতি সাহেব? আমি সব জানি মৃন্ময়ী। আমার স্ত্রীর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। খুব তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিব। তখন আমাদের এক হতে তো আর কোনো বাধা নেই। ইফতির এমন একটা কথায় মৃন্ময়ী তাচ্ছিলের হাসি হাসে। জল ভরা চোখ দুটো জলজল করে ওঠে। ইফতি মৃন্ময়ীর সেই মুখখানা অবাক চোখে দেখে। আপনি আমাকে ঠিক কি মনে করেন ইফতি সাহেব? যখন আপনার ইচ্ছা হবে আমাকে কাছে টেনে নিবেন, আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আমাকে দূরে ঠেলে দিবেন? আর যে স্ত্রীর জন্য আমাকে ছেড়েছিলেন তাকেই ছেড়ে এখন আমার কাছে আসতে চাচ্ছেন? সত্যি বলতে ইফতি সাহেব, আপনি এমন একজন যে কোনো নারীকেই পরিপূর্ণভাবে ভালোবাসতে কিংবা যত্ন নিতে জানেন না। কোনোদিনও তো উঁচু গলায় কথা বলিসনি মৃন্ময়ী। ওই ছেলেটা তোকে এসব শিখাচ্ছে তাই না? ওই ছেলেটার জন্য আমার সাথে দূরত্ব বজায় রাখছিস? মৃন্ময়ী মাথা নাড়ায়। তারপর নিজে থেকেই ইফতির একটু কাছে এসে তার চোখের সামনে আঙুল উঁচিয়ে বলে, দ্যাটস নট ইউর বিজনেস। আমি যা ইচ্ছা তাই করব, যার সাথে ইচ্ছা তার সাথেই ঘুরবো। আপনার উচিত সেসবের দিকে নজর না দিয়ে নিজের বউ বাচ্চার সাথে সময় কাটানো। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আর কখনো আমার সামনে আসবেন না। আর যদি কখনো আসেন তাহলে আমি লিগ্যালি স্টেপ নিতে বাধ্য হব। সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে আমি নিজের ক্লান্ত দেহটাকে বিছানায় টেনে এনে 4 হাত পা ছুঁড়ে শুয়ে পড়ে। নিজের তৈরি ফার্ম হলেও কাজ তো আর কম নয়। জমিতে চাষাবাদ করা থেকে শুরু করে গরুগুলোকে নিজের হাতে খাওয়ানো, সব সে নিজের হাতেই করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। মাঝে মাঝে সে এতটাই ব্যস্ত হয়ে থাকে যে রাতে খাওয়াই হয়ে ওঠে না। আজও তেমনই হলো। কোনো রকমে গোসল সেরে সে শুয়ে পড়েছে বিছানায়, কিন্তু ঘুমাতে গেলেও চোখে ঘুম এলো না। সকালে এক রমণীর সাথে অপ্রত্যাশিত সাক্ষাৎ তার চোখের ঘুম কেড়ে নিল। অন্ধকার রুমের মধ্যে শীতল বিছানায় শোয়া দেহখানা হঠাৎই নড়ে উঠল। আমির 2 কনুয়ের উপর ভর দিয়ে একটু উবু হয়ে আছে। জীবনে প্রথমবারের মতো কোনো মেয়ের কথা ভাবছে সে। ভাবতে ভাবতেই আমির বিছানায় গড়াগড়ি খায়।
এবার চিত হয়ে শুয়ে চোখ বুঝে ফেললে তার চোখের সামনে ভেসে উঠল মৃন্ময়ীর লাজুক মুখখানা। আমিরের অস্বস্তি লাগতে থাকে। হঠাৎই বিছানা ছেড়ে উঠে পড়ে সে, রুমের লাইট জ্বালিয়ে দেয়। তারপর ঘরের কোণে থাকা ক্যানভাসের উপর থেকে কাপড় সরিয়ে রং তুলি দিয়ে কিছু একটা আঁকতে থাকে। ঘুম আর ক্লান্তিতে তার চোখ দুটো লাল, তবু হাত চলছে। কাগজের উপর তার দেওয়া প্রতিটা আঁচড় যেন তার মনের অব্যক্ত অনুভূতি প্রকাশ করছে। একসময় আঁকা শেষ হলে এক চিলতে হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণে। আমাদের কি আবারও দেখা হবে মৃন্ময়ী, নাকি আপনি ধোঁয়াশায় মিলিয়ে গিয়ে হারিয়ে যাওয়া ব্যক্তির খাতায় নাম লেখাবেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শ্যামলা মেয়ে বিয়ে করবে না বলে যাকে বিয়ের আসরে ফেলে ইফতি বরযাত্রী নিয়ে চলে এসেছিল, সেই মৃন্ময়ী এখন ইফতির 5 বছরের মেয়ের ক্লাস টিচার। শিরোনামে গল্পটির দ্বিতীয় পর্ব আজকে আপনাদেরকে পড়ে শোনালাম। গল্পটির পরবর্তী অংশগুলো যদি শুনতে চান, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।